নমস্কার, ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, সচিনের বিধিভঙ্গে ধন্দ ইউসুফ পাঠান। বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের প্রচারে সচিনের ছবি ব্যবহারেতেই আপত্তি এবং কংগ্রেস অভিযোগ জানায়, নালিশ করে কমিশনে বিধিভঙ্গের নালিশ কংগ্রেসের। আর ইউসুফ পাঠানের প্রচারে সচিনের ছবি ব্যবহার, সচিনের বিধিভঙ্গে দ্বন্দ্ব। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কমিশনের আপত্তিটা ঠিক কোন জায়গায়? দেখো, প্রথমত সচিন তেন্ডুলকার একজন ভারতীয় ক্রিকেটের আইকন, আর তার ছবি ব্যবহারের ক্ষেত্রে তার কি অনুমতি নেওয়া হয়েছিল মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা মুর্শিদাবাদ জেলা শাসকের তরফে জানতে চাওয়া হয়েছিল মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি থেকে। সেই উত্তর আসার পরেই মুর্শিদাবাদ জেলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা মুর্শিদাবাদ জেলার জেলা শাসক তিনি নির্দেশ দিয়েছেন যাতে অবিলম্বে এই ছবিগুলি তুলে দেওয়ার জন্য, অর্থাৎ এই ছবি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। সেই মোতাবেক ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে, সেই ছবি আর ব্যবহার যাতে না করা হয় তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছে জেলা তৃণমূল কংগ্রেস, এবং তার উত্তরও দেওয়া হয়েছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে। এই নির্দেশ যে জেলা তৃণমূল কংগ্রেসকে দেওয়া হয়েছে সেই তথ্য ইতিমধ্যেই জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। অন্যদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জাতীয় নির্বাচন কমিশনকে যে রিপোর্ট পাঠিয়েছিল সেখানে তারা এই বিষয়টা সম্পর্কে স্পষ্ট হতে চেয়েছিল যে এই যে ইউসুফ পাঠান যিনি বহরমপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী, তার প্রচারে সচিন তেন্ডুলকার সহ কয়েকজন খেলোয়াড়ের যে ছবির ব্যবহার করা হয়েছে সেটি নির্বাচনী বিধিভঙ্গ নাকি। সেই উত্তর এখনো পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে জমা পড়েনি বা আসেনি বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। কিন্তু আপাতত যে এই ছবি কোনোভাবেই জেলা তৃণমূল কংগ্রেস ব্যবহার করতে পারবে না, সেই মর্মে মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলা শাসক নির্দেশ দিয়েছেন বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। বেশ, কমিশনের শোকজের জবাব দিলেন এবার বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কমিশনের শোকজের জবাব দিলেন দিলীপ ঘোষ। কমিশনের শোকজের জবাব দিলেন দিলীপ ঘোষ এবং ব্যক্তিগত হেনস্থার উদ্দেশ্যে বক্তব্য নয়, বক্তব্যের একটা অংশ তুলে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, এমনটাই জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। সরাসরি চলে যাবো, মৈত্রী রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, যে বক্তব্য দিলীপ ঘোষ জানালো কমিশনকে, কমিশন কি সন্তুষ্ট? দেখো, ইতিমধ্যেই কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে জাতীয় নির্বাচন কমিশনকে দিলীপ ঘোষের এই বক্তব্য, অর্থাৎ তিনি যেটা বলেছেন যে কাউকে ব্যক্তিগত আক্রমণ করার উদ্দেশ্যে তিনি সেই কথাটি বলেননি, এবং তার বক্তব্যের একটি অংশ তুলে ধরে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। তবে তার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি দুঃখ প্রকাশও করেছেন, এবং এই গোটা বক্তব্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ বিকেল 5টার মধ্যে সেই রিপোর্ট চলে গিয়েছে। এবার নির্বাচন কমিশন গোটা রিপোর্ট খতিয়ে দেখছেন এবং তাদের যে বক্তব্য, অর্থাৎ দিলীপ ঘোষের যে বক্তব্য তারা পেয়েছেন শোকজের জবাবে, সেই জবাব তারা খতিয়ে দেখবেন। যদি তারা সন্তুষ্ট হন সেক্ষেত্রে কোনো পরবর্তী পদক্ষেপ করা হবে না, কিন্তু যদি কমিশন মনে করেন যে দিলীপ ঘোষের শোকজের যে জবাব তিনি দিয়েছেন সেই জবাবে তারা সন্তুষ্ট নন, সেক্ষেত্রে পদক্ষেপ করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। তবে এখনো পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কি পদক্ষেপ করা হচ্ছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। বেশ, মৈত্রী। দিলীপ ঘোষের বক্তব্যের সারাংশ হচ্ছে বিড়াল বলে মাছ খাবো না, কাশি যাব। ঘটনাটা এত কিছু কথা বলে তারপরে বলছেন আমি ব্যক্তিগত আক্রমণ করিনি, মাননীয়ার নাম নিয়ে বলছেন, তার পিতৃ পরিচয় চাইছেন। এমন নোংরা কথাবার্তা বাংলার রাজনীতি কেন পৃথিবীর রাজনীতিতে সেইটা হচ্ছে, এটা চলে না। আর তারপরে শোকজের উত্তরে বলছেন যে আমি ব্যক্তিগত আক্রমণ করিনি। অন্য সময় বলেন দিলীপ ঘোষ পেছিয়ে যায় না, দিলীপ ঘোষ যে কথা বলে সেই কথা রেখে দেয়। আমরা জানি না উনি কি উত্তর দিয়েছেন বিজেপির শোকজকে, কারণ সেটা হচ্ছে ঘরের মধ্যে
টুইট মন্তব্যে এবার দুঃখিত হিরণ। কমিশনকে তিনি শোকজের জবাব দিলেন এবং টাইট মন্তব্য, সেই টাইট মন্তব্য 26শে মার্চ বিডিও অফিসে গিয়ে এই মন্তব্য করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়। শোকজের জবাব এবার দিলেন কমিশনকে হিরণময় চট্টোপাধ্যায় ডেবরার বিডিও অফিসে। যেমনটা আপনাদের বলছিলাম যে 26শে মার্চ ডেবরার বিডিও অফিসে টাইট দেওয়ার হুমকি দিয়েছিলেন হিরণময় চট্টোপাধ্যায়। এবং নিউজ 18 বাংলায় আমরা এই খবর দেখিয়েছিলাম। খবর দেখানোর পরেই এবার শোকজ করা হয়েছিল এবং শোকজের সেই জবাব এবার হিরণময় চট্টোপাধ্যায় দিলেন। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, হিরণ ঠিক কি জবাব দিলেন এবং সেই জবাবে কি সন্তুষ্ট কমিশন? দেখো, তিনি যে জবাব দিয়েছেন সেখানে তিনি একাধিক বিষয় উল্লেখ করেছেন। প্রথমত তিনি বলছেন যে 25 মিনিটের যে সাক্ষাৎ হয়েছিল সেখানে কিছুটা অংশ দেখানো হয়েছিল। তিনি তার জবাবি উত্তরে এমনটাও বলছেন যে তিনি অফিসারের সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন। পাশাপাশি তিনি এটাও বলছেন যে তার যদি মন্তব্যের জন্য কেউ আঘাত পায় তার জন্য তিনি দুঃখিত। তার সবসময় উদ্দেশ্য থাকবে যে কোনো সাক্ষাৎ বা যে কোনো আলোচনায় ভালো ব্যবহার করার। এবং তিনি এটাও লিখেছেন যে তিনি বিশ্বাস করেন যদি পুরোটা দেখানো হয় তাহলে তার সাক্ষাতের মধ্যে এমন কোনো শব্দ ছিল না যেটা কোনো অফিসারকে আঘাত করতে পারবে, কিন্তু তবুও যদি তার শব্দের জন্য বা তার বাক্যের জন্য যদি কেউ আঘাত পান তাহলে তার জন্য তিনি দুঃখিত। এই দুঃখিত শব্দ লিখেই তিনি ইমেল করে মূলত রিটার্নিং অফিসারকে তার দুঃখ প্রকাশ করেছেন। মূলত হিরণময় চট্টোপাধ্যায়কে যে শোকজ করা হয় সেটি রিটার্নিং অফিসার করেন এবং তার জবাবি উত্তর তিনি রিটার্নিং অফিসারকেই পাঠিয়েছেন। সেই চিঠি রাজ্যের সিও দপ্তরকেও পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও কমিশন সূত্রে খবর। বেশ, এজেন্সি রাজনীতির অভিযোগে এবার কমিশনের তৃণমূল। দিল্লিতে নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের। ভোটের আগে বেছে বেছে তৃণমূলকে টার্গেটের অভিযোগ। বাংলায় কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিক ব্যবহারের অভিযোগ। এজেন্সি রাজনীতির অভিযোগে এবার কমিশনে যায় তৃণমূল। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম জমা দিয়েছি। বাংলা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত রাজনৈতিক অঙ্গুলি হলনে আমরা কিছু কেন্দ্রীয় সংস্থাকে দেখছি একেবারেই বাংলায় নেমেছে। আমাদের প্রার্থী রয়েছেন মহুয়া মৈত্র, রাজ্যের মন্ত্রী রয়েছেন বীরভূমের চন্দ্রনাথ সিনহা, কলকাতা পৌরসভার কাউন্সিলর জুই বিশ্বাস। এদের বাড়িতে হানা দিচ্ছে সিবিআই ইডি, তাকে প্রচার থেকে বিরত থাকার জন্য নানান এই সমস্ত কৌশল। এবার হচ্ছে যে আইটিও পৌঁছে যাচ্ছে, এনআইএও সদ্য আমাদের যারা কর্মীরা রয়েছেন তাদেরকেও ব্যতিগ্রস্ত করছে। এই সময় জিজ্ঞাসাতে সকলেই নেমেছে, 100% সকলেই পশ্চিমবাংলায় টার্গেট করে নেমেছে। তাহলে এখানে কোথাও না কোথাও ব্যয়বিচার হচ্ছে। শুধু পশ্চিমবাংলায় যারা আমাদের অফিসিয়ালস আধিকারিকরা রয়েছেন তাদের প্রচুর মুভমেন্ট করানো হয়েছে। প্রথা বলে এটা যে নির্বাচন চলতে দিন, নির্বাচনের পরে যা তদন্ত ইত্যাদি করতে চান করবেন। জেলা থেকে সরাসরিতে এবার উত্তর 24 পরগনার বারাসাতের দিকে নজর রাখবো, কারণ বারাসাতে বিজেপি বনাম বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কমিশনের নালিশ বিজেপিরই দুই নেতার। নির্বাচনী হলফনামায় মাদক মামলা সহ একাধিক তথ্য গোপনের অভিযোগ বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। অভিযোগ উড়িয়ে দিয়েছেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তার দাবি এসব রাজ্যের শাসক দলের চক্রান্ত, মানতে নারাজ তৃণমূল। স্বপন মজুমদার বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনিই আবার মাদক পাচার মামলায় অভিযুক্ত। এ নিয়ে বারাসাতের বিজেপি কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ। তাদের দাবি প্রার্থী বদল করা হোক। মাদক পাচারে অভিযুক্ত ব্যক্তিকে প্রার্থী হিসেবে তারা মানতে নারাজ। আমরা চাইছি, আমাদের তো আর সব জায়গায় অ্যাক্সেস করার সুযোগ নেই, প্রার্থী অন্তত চেঞ্জ করে আরও যোগ্যতম প্রার্থীকে দেওয়া হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে যেসব জেনেছি তার থেকে তিনি যোগ্যতম লোক নন। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিজেপি নেতৃত্বের কাছে নালিশ করেছেন বারাসাতের দুই বিজেপি নেতা সুভাষ চন্দ্র রায় এবং উৎপলা বিশ্বাস। পাশাপাশি কমিশনেও তারা চিঠি দিয়েছেন। তাদের দাবি 21-এর ভোটের নির্বাচনী হলফনামায় মাদক মামলা সম্পর্কিত বিভিন্ন তথ্য গোপন করে থাকতে পারেন স্বপন মজুমদার। বিষয়টি খতিয়ে দেখুক কমিশন।
স্বপন মজুমদারের শিক্ষাগত যোগ্যতা এবং সম্পত্তি সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার আবেদন করেছেন বারাসাতের দুই বিজেপি নেতা। কারা করছে টিএমসির পক্ষ থেকে করা হচ্ছে, যাদেরকে দিয়ে করানো হয়েছে পয়সার প্রবলন মাল খাইয়ে টিএমসির পক্ষ থেকে করানো হচ্ছে। কার্যকর্তা এগুলো করতে পারে না। ক্যান্ডিডেট পরিবর্তন করবে কিসের জন্য? আমি কি বিজেপি থেকে আসিনি, না বিজেপি করি না, আমি একটু সিটিং এমএলএ। টিএমসির এই নোংরামি মানুষ খাবে না আর খাচ্ছে না। আসল ঘটনা উনি কি অস্বীকার করতে পারেন যে তিনি একটা ড্রাগ ডিলার? তিনি মাদক মামলায় তার জেল হয়েছিল আসামে। অভিযোগটা তো হচ্ছে বিজেপির কার্যকর্তাদের। আজকে উত্তর দিতে গেলে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাবেন না। স্বপন মজুমদার পেশায় ব্যবসায়ী, অনেক বছর ধরে বিজেপিতে। 2016 সালে বনগাঁ দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়ে হেরে যান, 21-এ জেতেন। মাদক মামলায় 2017 সালে অসমে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এবার লোকসভা ভোটে লড়বেন স্বপন মজুমদার বারাসাত কেন্দ্র থেকে, কিন্তু তার কেন্দ্রের বিজেপি কর্মীদের একাংশ তাকে প্রার্থী হিসেবে মানতে নারাজ। সম্প্রতি তার বিরুদ্ধে বারাসাতেও পোস্টার পড়ে। এবার স্বপন মজুমদারের বিরুদ্ধে দলের কাছে এবং কমিশনে নালিশ বারাসাতেরই দুই বিজেপি নেতার। 17 লক্ষ ভোটার আর তার মধ্যে 2 জন কর্মী যদি কিছু একটা বলে, তো বিজেপিতেও এরকম 2 একজন থাকতে পারে যারা বিক্রি হয়ে যায়, যাদের মস্তিষ্ক সমস্যা থাকতেই পারে। এই নিয়ে ছোট ছোট ব্যাপার, এগুলো আমরা ভাবি না, না কোনো গোষ্ঠীকন্দল নেই। দেখুন, এটা নোংরা রাজনীতি হচ্ছে। স্বপন মজুমদারের জবাব দিয়ে দিয়েছে, ওটা পরবর্তী সময় উনি নির্দোষ এই বিষয়ে প্রমাণিত হয়ে গিয়ে ওখান থেকে ছাড়া পেয়ে গেছেন আসাম থেকে। নিউজ 18 বাংলা। এবার কোচবিহারের দিকে নজর রাখবো, কারণ ভোট বাজারে অবাক প্রস্তাব। কংগ্রেসকে প্রার্থীপদ প্রত্যাহারের প্রস্তাব, আর প্রস্তাব দিয়েছে সিপিআইএম। আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি শুভঙ্কর, রয়েছে শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, 19 এপ্রিল ভোট রয়েছে কোচবিহারে, তার আর কয়েকদিন বাকি, আর এই সময় এই ধরনের প্রস্তাব সিপিআইএম এর, ঠিক কি কারণের পিছনে? দেখো, কোচবিহার লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রে দীর্ঘদিন ধরেই বামেদের ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিয়ে আসছে। এবারেও বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লকের নীতিশ চন্দ্র রায় তিনি মনোনয়ন জমা দিয়েছেন। পাশাপাশি যেহেতু জাতীয় স্তরে একটা সিপিএম এবং কংগ্রেসের মধ্যে একটা জোটের বার্তা তো দেওয়া হয়েছে, যে জন্য কিন্তু কংগ্রেস কোচবিহার আসনে প্রার্থী করেছে পিয়া রায় চৌধুরীকে। সে কারণেই সিপিএম এর তরফে আজ কোচবিহার জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে প্রস্তাব দেওয়া হয় যে যেহেতু জাতীয় স্তরে বিজেপি এবং রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে তাদের লড়াই, সিপিএম কংগ্রেসের লড়াই, তাই সেই লড়াইয়ের কথা মাথায় রেখে কোচবিহার লোকসভা আসনে যাতে কংগ্রেস প্রার্থীপদ প্রত্যাহার করা হয়, সেই জন্যই সিপিএম এর তরফে আবেদন জানানো হয়। যদিও সিপিএম কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে না, তাদের জোট সিপিএম এর সঙ্গে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে নয়, কাজেই কোচবিহারের প্রার্থীপদ প্রত্যাহারের আপাতত কোনো সম্ভাবনা নেই। বেশ, কুচবিহারের ক্ষেত্রে এখানে জাতীয় কংগ্রেস প্রার্থী দিয়েছে এবং দেওয়ার পরে জেলার তাদের কংগ্রেস নেতৃত্বের থেকে বলা হয়েছে যে আমাদের জোট সিপিএম এর সঙ্গে, আমাদের জোট ফরওয়ার্ড ব্লকের সঙ্গে নয়। হ্যাঁ, এবার সিপিএম কি করবে সেটা তারা ঠিক করবে। সেক্ষেত্রে কুচবিহারে আমাদের বামফ্রন্টের প্রার্থী, আমাদের নীতিশ চন্দ্র রায়, তার প্রতীক চিহ্ন সিংহ, তাকে জেতানোর জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। তবে কংগ্রেস প্রার্থী না দিলেই ভালো করত। তারপরেও আমরা আহ্বান জানাচ্ছি সাধারণ কংগ্রেস কর্মীদের কাছে, আপনারা বামফ্রন্টের প্রার্থীকে ভোট দিন। আমাদের কংগ্রেসকে পুরুলিয়া আসনটা ছাড়া হয়েছে, সিদ্ধান্ত হয়েছে যেটা কংগ্রেস লড়বে। পরবর্তীকালে দেখা গেল ফরওয়ার্ড ব্লক ওই সিটে প্রার্থী দিয়েছে। এখন সিপিএমকে ঠিক করতে হবে যে তারা কুচবিহার আসনে কংগ্রেসকে সমর্থন করবে না ফরওয়ার্ড ব্লককে করবে। যদি তারা ফরওয়ার্ড ব্লককে সমর্থন করে তাহলে আমরা অন্যান্য জায়গায় আমরা সিপিএমকে সমর্থন করব না। তারিখ ধরে ধরে রোজই শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 15 দিন কেটে গেছে 360 ঘন্টাও, তবু 100 দিনের কাজ আবাসের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি বিজেপি। আজও এক্স হ্যান্ডেলে তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
পাল্টা ক্যাগ রিপোর্টের প্রসঙ্গ তুলে সরব হয়েছেন দিলীপ ঘোষ। উনি বলার কে? 2,29,000 কোটি টাকা লুট করে খেয়েছেন, গরিব মানুষের বাড়ির টাকা, জলের টাকা, রাস্তার টাকা, শৌচালয়ের টাকা লুট করে খেয়েছেন। আমি বলিনি, এটা সিএজি বলেছে। সে 2,29,000 কোটি টাকা কেন্দ্রের পাঠানো, সেই টাকার তো হিসাব আগে দিয়ে দিন, তারপরে আপরের টাকা চাইবেন। চোরেদের টাকা চাওয়ার অধিকার থাকে না, হিসাব দেওয়ার দায়িত্ব থাকে। মানুষ হিসাব চাইছে, হিসাব দিতে হবে। তারপরে শ্বেতপত্র কি ব্ল্যাক পেপার কি হবে সেটা দেখা যাবে। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, বরানগরে যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, যেমনটা আমরা জানতে পারছি বরানগরের তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনে যখন প্রার্থী ঘোষণা করা হয় তারপরে কোথাও গিয়ে একটা মনোমালিন্য, মানে মন খারাপ ছিল সায়ন্তিকার, তাকে প্রার্থী করা হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে বরানগরে প্রার্থী করা হলো সায়ন্তিকাকে। এখনো পর্যন্ত কি সায়ন্তিকার সঙ্গে কথা বলা সম্ভব হয়েছে? কি বলছে, তার কি প্রতিক্রিয়া? গোটা বিষয়টাতে খুশি। তুমি জানো যে বাঁকুড়াতে তাকে 2021 বিধানসভা নির্বাচনে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস, এবং যদিও সেই আসনে হেরে গেলেও সায়ন্তিকাকে দল সাংগঠনিক দিকে দায়িত্ব দিয়েছিল এবং সেখানে সে কাজও করেছিল। তবে এটা ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি মনে করেছিলেন যে বাঁকুড়াতে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তিনি হয়তো একটি টিকিট পেতে পারেন, যদিও তিনি টিকিট পাননি। তা নিয়ে তার মধ্যে একটা অভিমান তৈরি হয়েছিল। যদিও বরানগর বিধানসভা উপনির্বাচন, তাপস রায় সেই আসন থেকে তিনি সরে দাঁড়ান, তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। সেখানে যে উপনির্বাচন হচ্ছে সেখানে তাকে দল তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করলো। একই সঙ্গে ভগবান গোলা, সেখানেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। রেয়াত হোসেন সরকার, তিনি হচ্ছেন প্রার্থী হচ্ছেন ভগবান গোলাতে। ফলে সব মিলিয়ে যে দুই উপনির্বাচন, সেই দুই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণা করে দিল। তবে বরানগরের ক্ষেত্রে লড়াই রাজনৈতিকভাবে খুব গুরুত্বপূর্ণ, তার কারণ সজল ঘোষকে বিজেপি সেখানে প্রার্থী করেছে। তার সঙ্গে লড়াইয়ে থাকবেন তৃণমূল কংগ্রেসের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বেশাবের বরানগরে তৃণমূল প্রার্থী করা হলো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকার প্রতিদ্বন্দ্বী বিজেপির সজল ঘোষ লোকসভায় টিকিট না পেয়ে অভিমান তৈরি হয়েছিল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সেটা প্রকাশ্যেও আসে। এবার বরানগরে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করা হলো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে।